দেখো তো বৃত্ত, এই যে বৃত্ত, তোমার যে অধ্যায়টা আছে বৃত্ত, এই অধ্যায়টা দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে 4A আর একটা হচ্ছে 4B। আচ্ছা আমি একটু একটা বেসিক আলোচনা করতে চাই। আচ্ছা পৃথিবীতে রেখা কয় রকম আছে বলো তো? রেখা, এই যে রেখা, রেখা হচ্ছে দুই প্রকার। ইন জেনারেল রেখা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সরল রেখা আর একটা হচ্ছে বক্ররেখা বলে। একটা হচ্ছে সরল রেখা বলে, একটা হচ্ছে বক্ররেখা বলে। সরল রেখা আর বক্ররেখার মধ্যে এই বক্ররেখা আবার অনেক প্রকার হইতে পারে। ভাই বক্ররেখা যে কত প্রকার বক্ররেখা হইতে পারে, এটা এটা একটা বৃত্ত, এটা একটা বক্ররেখা, আবার এটাও একটা বক্ররেখা হইতে পারে, পারে কিনা? তা বক্ররেখার প্রকারভেদ ধরতে গেলে তুমি সারা জীবন করে শেষ করতে পারবে না। তবে নিয়মিত বক্ররেখা, আমি যদি বলি নিয়মিত মানে মোটামুটি একটা শেপ দেয় এরকম ইন্টারে, মানে এসএসসিতে তুমি চারটা বক্ররেখা বলবে। একটা হচ্ছে বৃত্ত, তারপর হচ্ছে পরাবৃত্ত, তারপর হচ্ছে উপবৃত্ত, আর লাস্ট হচ্ছে অধিবৃত্ত। এই চারটা হচ্ছে নিয়মিত মোটামুটি বলা যায়, এই চারটা হচ্ছে মোটামুটি নিয়মিত বক্ররেখা বলা যায়, এগুলো হচ্ছে নিয়মিত। আমার কথাটা বুঝতেছো? তো এর মধ্যে আরেকটা হচ্ছে সরলরেখা। এর মধ্যে আমাদের আজকে ক্লাস হচ্ছে বৃত্ত নিয়ে। তো এই বক্ররেখাগুলারই দেখো, সরলরেখার বক্ররেখার একটা বেসিক ডিফারেন্স আমি তোমাকে বলতে চাই। যদি একটা বেসিক ডিফারেন্স এদিকে যাও, একটা বেসিক ডিফারেন্স যদি বলতে চাই তাহলে তোমাকে একটা ইকুয়েশন সম্পর্কে জানতে হবে। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। মজার বিষয় হচ্ছে যে আমি আজকেও কিন্তু কি মানে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি নিয়ে আলোচনা করব না, এটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করব যেদিন আমি কনিক্স চ্যাপ্টারটা পড়াবো। জাস্ট এই টপিকটা নিয়ে, নাম হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এই ছোট্ট টপিকটা নিয়ে আমি আলোচনা বিশদভাবে করব, একদম বিশদভাবে যখন কনিক্স পড়াবো তখন প্রয়োজনটা বেশি। বৃত্তের জন্য তেমন কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট বৃত্তের পরিচয় দেখাচ্ছিলাম। বৃত্ত যে মাতৃ পরিচয়হীন বা পিতৃ পরিচয়হীন না, এর যে মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, এই জিনিসটা আমি দেখাচ্ছিলাম যে কোত্থেকে এরা আসে। সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন মানে হচ্ছে যে, সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন মানে হচ্ছে যে এক্স বা ওয়াই এদের হাইয়েস্ট অর্ডার 2। বুঝো? সেকেন্ড ডিগ্রি মানে হচ্ছে যে এদের হাইয়েস্ট অর্ডার কত? 2। হয় দুটোটারই, না হয় যে কোনো একটার। তো এদেরকে বলে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এটার জেনারেল ইকুয়েশনটার জেনারেল ফর্ম হচ্ছে যে এরকম: ax স্কোয়ার by স্কোয়ার 2hxy, 2h টা ছোট হাতে দাও, 2hxy 2gx 2fy plus c equals to 0. দ্যাট ইজ দ্য জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। তো এটা দেখতে এরকম যে এখানে একটা সার্কেল থাকবে, এখানে একটা সার্কেল থাকবে, সার্কুলার মুখ আর কি, এখানে দুইটা থাকবে, এখানে একটা বৃত্ত আঁকা যায়, এখানে একটা বৃত্ত আঁকা যায়, এটাকে ফেস করে একটা পরাবৃত্ত আঁকা যায়, এখানে পরাবৃত্ত উপবৃত্ত বৃত্ত সব কিছু আছে। আমার কথাটা বুঝছো? এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। কিরকম দেখতে? ax স্কোয়ার by স্কোয়ার 2hxy 2gx 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনে যখন a আর b এগুলো 1 হয়, এগুলো কত হয়? 1 হয়, আর h কত হয়? 0 হয়। আমার কথাটা বুঝছো? এই ইকুয়েশনে যখন a আর b 1 হয় এবং h কত হয়? 0 হয়, তাহলে তখন এটাকে কি বলে? বৃত্ত বলে। এই ইকুয়েশনে যখন a আর b 1 হবে আর h কত হবে? 0 হবে, তখন এটাকে কি বলে? বৃত্ত বলে। আমি কথা বুঝতে পারছি? বৃত্তের জন্য এতটুকু। বাট জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি নিয়ে যেটা বলছি, শুরুতেই বলছি যে এটার আলোচনা বিশদ, অনেক আলোচনা, হয়তো একটা পুরো ক্লাস এটা নিয়ে আলোচনা করতে হবে। কনিক্স যেদিন পড়াবো একটা ক্লাসই হবে এটা নিয়ে। আজকে ক্লাস বৃত্ত নিয়ে, আজকে ক্লাস এটা নিয়ে না। এই জন্য এটা জাস্ট পরিচয় করে দিলাম। এই সকল এই চারটা বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, সাথে আরেকটা বলা যায় যে এটার নাম হচ্ছে, যেটা বাইরে, পেয়ার অফ স্ট্রেট লাইন। পেয়ার অফ স্ট্রেট লাইন মানে যুগল সরলরেখা, মানে দুইটা সরলরেখা। এই 5টা জিনিস পাওয়া যায় এই ইকুয়েশনটা থেকে। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি থেকে কয়টি ইকুয়েশন পাওয়া যায়? 5টি ইকুয়েশন পাওয়া যায়। এই ইকুয়েশনের মধ্যে যখন a আর b এর মান 1 হবে আর h এর মান 0 হবে, a আর b এর মান 1 হবে আর h এর মান 0 হবে, তখন এটাকে কি বলা যায়? বৃত্ত বলা যায়। আমার কথাটা বুঝতেছো? একটু মনোযোগ দাও, ফোকাস থাকো, ঠিক আছে? এই কথা বলিও না, এই বুঝছো এটা? তো এইখান থেকে এগুলো আসে। তো আমি যখন a আর b 1 হবে আর h 0 হবে, তখন যে ইকুয়েশনটা পাবো, কথা বলিও না, গুনগুন শব্দটা কানে আসতেছে, তখন আমরা দেখতে কেমন হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। বুঝছো? যখন a আর b 1 হবে, আমি এখানে 1 বলাটা আসলে একটু ভুল হচ্ছে, কারণ স্পেসিফিক 1 না, আমরা বলবো যে a আর b সমান হবে। আমরা এটা বলতে পারি a আর b কি হবে? সমান হবে। 1 হওয়াটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে a আর b কি হবে? ধরো 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, তাহলে সমান না? তাহলে এটা কোনো না কোনো দিকে বৃত্ত বুঝাতে পারে।
তোমার কাজ থাকবে কি জানো, 5টা কমন নিয়ে ফেলা, এক্স এবং ওয়াই এর ঘাতকে 1 বানানো। এটা ঠিক আছে, 1ই হবে আসলে, এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ারের সহগ 1ই হবে, কিন্তু সমান হইলেও 1 বানানো যায়, সমান হইলেও কি বানানো যায়, একটু মনোযোগ দিতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে বৃত্তের একদম মাদার ইকুয়েশন, এটা হচ্ছে যে মাদার ইকুয়েশন অফ বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত যাই বলো সবগুলোর একদম মাদার ইকুয়েশন। এখান থেকে আমরা বৃত্তের একটা ইকুয়েশন দাঁড় করাবো, সেটা নাম হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। আর সরলরেখার ইকুয়েশন তো আমরা সরলরেখা পরে বলছি, সরলরেখার ইকুয়েশনগুলো সবসময় কি হয়, লিনিয়ার হয়। লিনিয়ার মানে কিরকম হয়, ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, মানে এটার মধ্যে কোনো x বা y এর উপর পাওয়ার থাকে না ইন জেনারেল, ঠিক আছে। কিন্তু পেয়ার অফ স্ট্রেট লাইন অর্থাৎ যুগল সরলরেখা বলে, যুগলবন্দী, দেখবা কোনটা, এই যে এই দুইটা, এই যে এখানে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন আছে, একটা স্ট্রেট লাইন আছে, দেখছো, এই দুটি স্ট্রেট লাইনের ক্ষেত্রে সেকেন্ড ডিগ্রি হইতে পারে, ঠিক আছে। তো এগুলো নিয়ে আমরা আরো বিশদ আলোচনা করব যখন কোনিক চ্যাপ্টারে পড়াবো। এখন আমি কি দিলাম, বৃত্তের মাতৃ পরিচয়, বৃত্তের কি, এবার আসো বৃত্ত নিয়ে আলোচনা শুরু করি। হ্যাঁ ছবি তুলতে হবে, আচ্ছা বলে গেছি, ছবি তো এখন যেটা দিলাম কথা বলবেন না প্লিজ। বৃত্তের কি মাতৃ পরিচয়, এই তাড়াতাড়ি তুলুন একটু, ধন্যবাদ। এবার আমরা বৃত্ত নিয়ে আলোচনা শুরু করি। এবার আসো আমরা একেবারে বৃত্ত নিয়ে আলোচনা শুরু করি। এই দেখো প্লিজ কথা বলা যাবে না, কি আজকে বেশি কথা বলতে মনে হয়, আজকে তো পরীক্ষা নাই, তোমরা বাসে যাওয়ার সময় রাস্তায় বৃষ্টিতে ভিজেই যেতে হবে, তখন গিয়ে গিয়ে কথা বলবো আর কি। দেখো বৃত্ত কত, 4a 4b, এই দুইটা অধ্যায় বিভক্ত। বৃত্ত কয়টা অধ্যায়ে বিভক্ত, আমাদের এইচএসসিতে এই ইন্টারে বৃত্তে দুইটা অধ্যায় পাবা, একটা হচ্ছে 4a, একটা হচ্ছে 4b। একটু বেসিক পরিচয় করে দিচ্ছি। এই 4a এর 98% ম্যাথের 98% ম্যাথেরই তোমার ফাইন্ডিংসটা হচ্ছে যে তোমাকে যেটা চাইবে সেটা হচ্ছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। 4a তে বৃত্তের সমীকরণ নির্ণয় করো, এটা হচ্ছে 98% কোশ্চেন, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। 4b-তে 65% কোশ্চেন তোমাকে বলবে যে স্পর্শকের সমীকরণ বের করো, কি সম্বলিত, স্পর্শক চাইবে। আর 35% কোশ্চেনে, 35 না মনে করো 30% কোশ্চেনে বৃত্ত চাইবে, আর বাকি 5% মানে এদিক সেদিক করে যে কোনো কিছু চাইতে পারে। তাহলে 4b-তে ম্যাক্সিমামটাই স্পর্শক সম্বলিত, আর 4a-তে ম্যাক্সিমামটাই বৃত্ত সম্বলিত। মানে 4a-তে আমরা সবচেয়ে বেশি যে কোশ্চেনটা ফেস করব সেটা হচ্ছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। সহজ করে দিচ্ছি, আমরা 4a-তে ম্যাক্সিমাম টাইম যে ফেসটা মানে যে কোশ্চেনটা ফেস করব সেটা হচ্ছে কি বৃত্তর সমীকরণ বের করো, ঠিক আছে। তো আমি একটু টেকনিক শিখাচ্ছি। তো বৃত্তের সমীকরণ যদি বের করতে বলে, আমার ফার্স্ট কথা হচ্ছে যে আমার একটা টেকনিক শিখো। এই টেকনিকটা এমন একটা টেকনিক, আমি তোমাদেরকে এটা আসলে আজকে জোশ আসতেছে না, জোশ আসলে অনেক ড্রামাটিক্যালি বলতাম, কিন্তু এখন সাদাসিধাভাবে বলতেছি। এই টেকনিকটা দিয়ে 4a এর যে 98% ম্যাথে বৃত্তের সমীকরণ বের করতে বলে সেই 98% ম্যাথই করা সম্ভব। আমি তো টেকনিক তোমরা জানো, আমি এখানে ছোট্ট করে লিখে রাখি এবং সেই টেকনিক ফলো করে করে প্রত্যেকটা ম্যাথ করে দেখাই, মানে আমার কথা সত্যতা আমি প্রমাণ করে দেখাই। মানে আমি যে বুং বাং কোনো কিছু বলি নাই, বা এই কোশ্চেনটা একটার জন্য খাটবে আর একটার জন্য খাটবে না এমনও বলি নাই। তাও আমি 2% ম্যাথ আলাদা রাখছি, ওই 2% মানে 3টা ম্যাথ, 3টা না 4টা ম্যাথ, ওগুলো আমি করানোর সময় বলে দেবো এই 3-4টা ম্যাথে আমার এই কথাটা খাটবে না হয়তোবা। তবে 98% ম্যাথে তোমরা একটা বেসিক ফলো করবে। এটাকে টেকনিক বললে আসলে ভুল হয়, এটা আসলে বেসিক, কিন্তু আমি এটাকে মানে থাকে না সবার অনেক সাধারণ কথার মধ্যে কিছু কথা থাকে অসাধারণ, মানে কিছু কথা থাকে কি অসাধারণ, মানে অনেকগুলো সাধারণ কথার মধ্যে কিছু কথা থাকে কি হঠাৎ করে কিছু একটা কথা বলে ফেললো, ফ্রেন্ড সার্কেলে কেউ একজন মানে যে কোনো কথা বলেন ইন্ট্রোভার্ট টাইপসের, হঠাৎ করে এটা একটা কথা বলে ফেললো এবং এই কথাটা অনেক দামি হয়ে গেল। তো এই আমারও কথাটা হচ্ছে যে এটা সাধারণ কথা, কিন্তু আমি এটাকে উপস্থাপন করবো অসাধারণ হিসেবে। তো সেই টেকনিকটা বা বেসিকটা হচ্ছে যে, আমি টেকনিক না বলে বেসিক বলবো, সেই টেকনিকটা বা বেসিকটা হচ্ছে যে প্রথম কথা, যে সকল জায়গায় তোমাকে বৃত্তের সমীকরণ বের করতে বলবে, যেই সকল জায়গায় 4a-তে, এগুলো 4a এর জন্য, এই টেকনিকটা 4a এর জন্য, বারবার বলছি অনলি ফর 4a, যে সকল জায়গায় বৃত্তের সমীকরণ বের করতে বলবে সেই সকল জায়গায় ফার্স্ট লাইন, প্রথম লাইনটা হবে ধরি বৃত্তের সমীকরণ, ধরি বৃত্তের সমীকরণ, এই লাইনটা লিখবা। লিখে বৃত্তের সমীকরণ হিসেবে তুমি কি ধরবা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস c ইকুয়ালস টু 0। আর রিয়ালি এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ বৃত্তের, তাহলে বোঝা যাচ্ছে। আর মাঝে মধ্যে বৃত্তের সমীকরণ হিসেবে আমরা ধরবো এটা x মাইনাস h হোল স্কোয়ার y মাইনাস k হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার। এই দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে, আমি সম্পর্কটা তৈরি করে দেখাবো একটু পরে, আগে টেকনিকটা শিখে ফেলি।
এই দুইজনের মধ্যে এই দুটি ইকুয়েশন কিন্তু ভিন্ন দুটি ইকুয়েশন না, প্লিজ। এই দুটো ইকুয়েশন ভিন্ন দুটা ইকুয়েশন না, এই দুটি ইকুয়েশন যে একই ইকুয়েশন সেটা আমি প্রমাণ করে দেখাবো। জাস্ট প্রকাশ করার ভঙ্গিমাটা আলাদা। যেমন যদি এই ইকুয়েশন প্রকাশ করো, একটু দেখবা, এই ইকুয়েশন প্রকাশ করো, এই আমার এটা ঠিক আছে নাকি? যদি এটা প্রকাশ করো তাহলে কেন্দ্র বলবা যে -g - f। আমার কথাগুলো বুঝো, আজকে ক্লাসটা এগুলো বোঝার জন্য বেশি ইম্পর্টেন্ট। কেন্দ্র হচ্ছে কত? -g - f। আর ব্যাসার্ধ যদি এই ইকুয়েশনে বলো তাহলে ব্যাসার্ধ বলতে হবে √g² + f² - c, এই ইকুয়েশন মতে প্রথম ইকুয়েশনটা। আর সেকেন্ড প্যাটার্নে যদি প্রকাশ করো অর্থাৎ x - h² + y - k², তাহলে কেন্দ্র হচ্ছে কত বলো তো? কে বলতে পারবা? আপনি জানলে বলো। hk, ভেরি গুড। -10 হবে না, প্লাস যেটা আছে hk। আর ব্যাসার্ধ হচ্ছে কত? a। তো আমি 98% টাইমে 98% টাইমেই আমরা আবার লাল কলমটা দাও তো, আমরা আবার আমাদের টেকনিকে ফিরে আসি। এই যে সকল কোশ্চেনে 98% ম্যাথে বৃত্তীয় সমীকরণ চাইবে, সেই সকল ম্যাথেরই 98% টাইমে আমরা ফার্স্ট লাইন লিখবো ধরি বৃত্তীয় সমীকরণ কোনটা? প্রথমটা, অর্থাৎ x² + y² + 2gx + 2fy + c = 0। আর বাকি মাঝে মধ্যে আমরা বৃত্তীয় সমীকরণ হিসেবে এটাও ধরতে পারি, সেটা হচ্ছে কীরকম? x - h² + y - k² = a²। এটা কখন ধরবো জানো? ধরলে সুবিধা হয় যদি তোমার কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকে, মানে কেন্দ্র ব্যাসার্ধ প্রশ্নেই দেওয়া থাকে, অনেক সময় ব্যাসার্ধ দেওয়া থাকলে আর কি। বাট তুমি 4A-তে, বিশ্বাস করো 4A এর জন্য 100%, মানে সব ম্যাথ তুমি যদি প্রথম ইকুয়েশনকে বেস করে ফেলো, কোনো কি হবে না, ভুল হবে এদিক দিয়ে, কোনো ইকুয়েশন তুমি যদি 100% ম্যাথ যদি ফার্স্ট ইকুয়েশনকে ধরে করে ফেলো, তোমার জীবনও কোনোদিনও কোনো ভুল হবে না। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝবা, ঠিক আছে? যদিও আমি বলছি এমনি, তুমি সেকেন্ডটা কেন্দ্র এবং ব্যাসার্ধ থাকলে ধরতে পারো, সুবিধা হয়, কারণ এখানে ডাইরেক্ট ব্যাসার্ধের মানটা বসে দেওয়া যায়, কেন্দ্রের মানটা ডিরেক্ট বসে দেওয়া যায়। আর প্রথম ইকুয়েশনটা দিয়ে এমনি সব ম্যাথ করে ফেলা যায় 4A-তে। তো টেকনিক কোথায়? এটা কোনো টেকনিক না আসলে। আমি কি কোনো টেকনিক বলছি? এখনো মেইন কথায় আসি নাই। আমরা মেইন কথায় আসি যে যদি যে 98% ম্যাথে তোমার থেকে কি চাইবে? বৃত্তটির সমীকরণ নির্ণয় করো চাইবে। আমার কথাগুলো প্লিজ বুঝো, এর বোনের কলমে আসে। 98% কেমনে বুঝছি বলো তো? এটা সিরাম ভার্সিটির কলম, কনভোকেশনের কলম। তো যাই হোক, এই জন্যই তো বলছি। তো দেখো 98% ম্যাথে যেখানে বৃত্তের সমীকরণ বের করতে বলবে, সেই 98% ম্যাথেরই ফার্স্ট লাইন হওয়া উচিত ধরি বৃত্তের সমীকরণ এটা। টেকনিক এখনো এটা না, এতক্ষণ ধরে কি বলতেছি? যে কোনো একটা তো বলছি, বেশিরভাগ সময় এটা ধরবো প্রথমটা, মাঝে মধ্যে দ্বিতীয়টা। এখনো মেন টেকনিক আসেনি। এখন যে কথাটা বলবো সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপরে তোমাদের একটা গেমস শুরু হবে, এটা লিখে ফেলবা, লিখা শেষ। এরপরে তোমাদের একটা গেমস শুরু, একটা খেলাটা হচ্ছে যে লুকোচুরি, অনেকটা লুকোচুরির মতো লুকোচুরি খেলা শুরু হবে, ঠিক আছে? লুকোচুরি খেলা কিরকম? যেমন যদি তুমি এটা ধরো, আমার কথাটা খুব মনোযোগ দিয়ে বুঝো। আমি ফার্স্ট ক্লাসে যা বলে ফেলবো, লাস্ট ক্লাসে শুধু ওগুলো তর্জমা করবো, মানে এটা ব্যাখ্যা দিব, যা কিচ্ছু না। এই যে এটা যদি ধরো, এটা বৃত্তের সমীকরণ, এটাই তো আনসার, এটাই তো বৃত্তের সমীকরণ, তাহলে এটাই আনসার। তাহলে অজানা, তাহলে এটা আনসার হইতে পারতেছে না কেন? এটা কেন আনসার হইতে পারতেছে না জানো? এই তিনটা জিনিসের কারণে। একটা হচ্ছে জি, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে সি। বুঝেন না আমার কথা? এই জি, এফ, সি, এই তিনটা জিনিস অজানা থাকার কারণে, এই জি, এফ, সি, এই তিনটা জিনিস অজানা থাকার কারণে। আচ্ছা, এক্স ওয়াই ছাড়া পৃথিবীতে কোনো সমীকরণ হইতে পারে? কোনো রেখার মধ্যে তো ওই তোমার চলমান বিন্দু এক্স ওয়াই লাগবেই, তাহলে এক্স ওয়াই তো অজানা না। অজানা তাহলে কে? জি, এফ, সি। আমি যদি সুন্দর করে বলি, অজানা তাহলে কি? জি, এফ, সি। আর এই সমীকরণ যদি ধরো, তাহলে অজানা কে স্যার? এইচ, কে, এ। বুঝছো? তাহলে এই সমীকরণ যদি তুমি ধরো, তাহলে এই সমীকরণ ধরলে তোমার অজানা থাকলো তিনটা, সেটাকে এইচ, কে, এ। সেটাকে কেন্দ্রের ব্যাসার্ধ দিয়ে চিন্তা করার দরকার নাই, মানে তোমার অজানা জিনিস তিনটা। কি কি? জি, এফ, সি, এইচ, কে। বলছি না এটা টেকনিকও বেসিকও, কেন বলছি দেখো। তো তোমার পুরো কোশ্চেনে একটা গেম শুরু হবে। গেমসটা হচ্ছে যে জিএফসি ফাইন্ড আউট করা। কিভাবে জিএফসি পাবো? অথবা যদি সেকেন্ড ইকুয়েশন ধরো, তাহলে এইচ, কে, এ ফাইন্ড আউট করা। আমার কথাগুলো বোঝা যাচ্ছে আশা করি। তাহলে তোমার পুরো কোশ্চেনে খেলা শুরু হয়ে যাবে।
দড়িবৃত্তের সমীকরণ লেখার পর থেকে খেলা শুরু হয়ে যাবে কি বের করা, জিএফসি ফাইন্ড আউট করা। যেহেতু 98% আমি জিএফসি ফাইন্ড আউট করতে হবে, মাঝে মধ্যে এইচকে এ ফাইন্ড আউট করা। আলটিমেটলি কয়টা জিনিস ফাইন্ড আউট করা? 3টা। অজানা জিনিস কয়টা? 3টা। আর ম্যাথমেটিক্স, ফুল ম্যাথমেটিক্সের একটা বেসিক হচ্ছে যে, পুরা ম্যাথমেটিক্সের একটা বেসিক হচ্ছে যে যতগুলো অজানা জিনিস ততগুলো শর্ত, যতগুলো অজানা জিনিস ততগুলো সমীকরণ। আমি যদি এবার বলি, যতগুলো অজানা জিনিস ততগুলো সমীকরণ ডেভেলপ করা, আর ততগুলো সমীকরণ তৈরি করা, ততগুলো সমীকরণ তৈরি করা। তাহলে কয়টা সমীকরণ তৈরি করা? স্যার 3টে সমীকরণ তৈরি করা। আমি কথাগুলো আস্তে আস্তে বুঝো, কথা ছোট্ট, তোমরা হয়তো বুঝো গেছো, কিন্তু আরো বুঝো, মাথার মধ্যে ঢুকাও। তাহলে কয়টা সমীকরণ ডেভেলপ করা? 3টে সমীকরণ ডেভেলপ করা। আমি শুরু থেকে বলি, আবার একটু রিভাইজ। প্রথমে এটা ধরা, স্যার 3টা অজানা জিনিস, জিএফসি আর এইচকে এ, 3টা অজানা জিনিসের জন্য 3টে সমীকরণ ডেভেলপ করা। আর এবার 3টে সমীকরণ ডেভেলপ করার জন্য আবার কি স্যার, আবার কি 3টে সমীকরণ ডেভেলপের জন্য 3টে শর্ত খোঁজা, 3টা শর্ত খোঁজা। এই যে লুকোচুরি খেলা বলছি না, 3টে শর্ত খোঁজা, মজা হয়ে গেছে এটা, খোঁজা, 3টে শর্ত খোঁজা। ঠিক আছে? তাহলে পুরা আমি যদি অ্যালগোরিদম স্টাইলে বলি, ওই যে সিএসসি না, ওই গেতে আইসিটিতে গিয়ে বসতো না, যে অ্যালগোরিদম পড়ছো না, যে 3টা শর্ত, মানে অ্যালগোরিদম স্টেপ 1 স্টেপ 2 যে কোনো কিছু অ্যালগোরিদম স্টাইলে প্রবলেম ফাইন্ডিংস করা হয় আর কি। তো আমরা কি বলবো, 3টা শর্ত খুঁজবো। 3টা পিছনের দিক থেকে আসি এবার, 3টা শর্ত খুঁজবো। কোয়েশ্চেন থেকে 3টা শর্ত খুঁজবো। কোয়েশ্চেন 2 প্রকারে থাকতে পারে। কোয়েশ্চেন তোমাদের এগুলো বুঝতে হবে। আমরা বইয়ে প্রশ্ন পড়বো যে বাংলা কথামূলক প্রশ্ন, কিন্তু আমরা সিকিউতে প্রশ্ন মানে চিত্র আকারেও পেতে পারি। একটা চিত্র দিয়ে দিল, জাস্ট আর কিছু দিল না। তো এই জন্য প্রথমে 3টে শর্ত খুঁজবো। কয়টা শর্ত? 3টে শর্ত খুঁজে 3টি ইকুয়েশন বানাবো। ইকুয়েশন নাম্বার দিব, ইচ্ছা করে নাম্বার দিব, কাজে লাগুক না লাগুক 3টার ইকুয়েশন নাম্বার দিব, মনকে স্যাটিসফাই করার জন্য। 3টে সমীকরণ বানাবো। 3টে সমীকরণ, কয়টা অজানা জিনিস থাকবে? 3টা অজানা জিনিস। আচ্ছা, এক্স ওয়াই জেড ওয়ালা 3টে ইকুয়েশন যদি বানাই, ওই 3টি ইকুয়েশনকে যদি আমরা সলভ করি, সলভ বুঝো মানে প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন, ক্যালকুলেটর, যে কোনো পদ্ধতিতে আমরা সলভ করা মানে হচ্ছে এক্স ওয়াই জেড এর মান বের করা। তো আমরা 3টে ইকুয়েশনকে যদি আমরা সলভ করি, 3টে ইকুয়েশনকে যদি আমরা সলভ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি, জিএফসি, মানে ওইটার ক্ষেত্রে বললে এক্স ওয়াই জেড। আমার কথাটা বুঝছো? ক্যালকুলেটরে ইকুয়েশন মোডে গিয়ে আননোন ভেরিয়েবলস 3 দিয়ে সবগুলোকে লিখবা কিভাবে, এগুলো একসাথে বলে দিচ্ছি সব। ক্যালকুলেটর প্যাটার্নটা এইভাবে বানানো, ax প্লাস by প্লাস cz ইকুয়ালস টু d। তাই দেওয়ার ক্ষেত্রে একটু বুঝে শুনে দিবা, মানে ধ্রুবক পদটা সমানের ওই পাশে থাকবে ক্যালকুলেটরে দেওয়ার ক্ষেত্রে। আর a1 মানে কার সহগ? x এর সহগ। আর আমাদের ইকুয়েশনে যদি থাকে তাহলে g এর সহগ। এই b1 মানে কার সহগ? y এর সহগ। আমাদের ইকুয়েশনে f এর সহগ। c1 মানে কার সহগ? z এর সহগ। আমাদের ইকুয়েশনে c এর সহগ। d1 মানে ধ্রুবক পদ, আমাদের ইকুয়েশনে একটা ধ্রুবক পদ থাকবে। তো ওগুলো দিয়ে তুমি ক্যালকুলেটরের মাধ্যমে জিএফসি যদি বের করো, যে কোনোভাবে, আমার কথা যে কোনোভাবে তুমি ইকুয়েশন সলভ করে করতে পারো। তো জিএফসি বের করবা, 3টে ইকুয়েশন থাকলে 3টা অজানা রাশির মান বের হবেই। তো বের করে সেই 3টে ইকুয়েশন নিয়ে গিয়ে আবার মূল সমীকরণ এটাতে বসাই দেওয়া, আনসার শেষ। এই পুরা কোশ্চেন আমি তোমাকে দেখাবো এবার। আমি তোমাকে আগে প্যাটার্ন দাঁড় করে দিচ্ছি না, পুরা বৃত্তের কোশ্চেনের মানে ব্যাপারটা এমনভাবে হচ্ছে যে আমি একটা প্রিন্টেড কাগজ বের করে দিচ্ছি তোমাদের সামনে, 1 নম্বর বক্স, 2 নম্বর বক্স, 3 নম্বর বক্স, 4 নম্বর বক্স, বক্সগুলো খালি আমার কথা মতো জাস্ট ফিল আপ করবা। প্রথম বক্সে থাকবে ধরিবৃত্তের সমীকরণ, দ্বিতীয় বক্সে থাকবে প্রথম শর্ত মতে, তৃতীয় বক্সে থাকবে দ্বিতীয় শর্ত মতে, তৃতীয় বক্সে থাকবে তৃতীয় শর্ত মতে, চতুর্থ বক্সে থাকবে সমাধান করে পাই জিএফসি সমান এত, পঞ্চম বক্সে থাকবে 1 নং এ বসিয়ে, আনসার শেষ। 1 নং মানে মেন সমীকরণ, মানে একদম অ্যালগরিদমিক্যাল স্টাইলে একটা স্টেপ বাই স্টেপ করে পুরা 4 এর 98% ম্যাথ, 3-4টা ম্যাথ আলাদা আছে, এগুলো বাদ দিয়ে 98% ম্যাথ আমরা ইনশাআল্লাহ এভাবে সলভ করতে পারবো। আমরা এবার আমাদের এই কথাটা মুছে দিই, অনেক বড়। আর ক্যালকুলেটরের পদ্ধতি কি, x + by + cz = এবার এই টেকনিকটা ফলো করে আমরা চোর পুলিশ খেলা খেলবো। খেলা খেলে পুরো ম্যাথগুলো করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে। তো বৃত্তের মধ্যে পুরা বৃত্ত চ্যাপ্টারে টোটাল মিলিয়ে মনে হয় হাইয়েস্ট 10টা সূত্র আছে মাত্র, পুরো বৃত্ত 4a 4b। তার মধ্যে 2টা সূত্র ওরা নিজেরা দুজন, মানে এগুলোকে সূত্র বলা যায় বলতে গেলে, মানে এরা দুইটা বৃত্তের জেনারেল ইকুয়েশন না, এদেরকে চাইলে রুলসও বলা যায়। তো প্রথম বৃত্তের সমীকরণ কি, x² y² 2gx 2fy + c = 0। কেন্দ্র কত?
মাইনাস জি মাইনাস এফ, ব্যাসার্ধ কত? আর এই সমীকরণ ধরলে কেন্দ্র কত? x মাইনাস এস হোল স্কয়ার y মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তো h কে হচ্ছে কেন্দ্র, ব্যাসার্ধ হচ্ছে a। আচ্ছা একটা ছোট্ট কনফিউশন ক্লিয়ার করে দিই, আমি ম্যাথে যাই। এই দুইজন যে আলাদা কেউ না, আসলে একই। আমি তোমাকে দেখাচ্ছি। মনে করে ইকুয়েশন দিয়ে শুরু করি। দেওয়া ছিল কি x মাইনাস h হোল স্কয়ার y মাইনাস কে হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার। এটাকে যদি ভাঙাও তাহলে x স্কয়ার মাইনাস 2xh প্লাস h স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2yk প্লাস k স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার বলা যায়। হ্যাঁ, তারপরে x স্কয়ার y স্কয়ার গুলোকে একসাথে রাখো, x স্কয়ার যোগ y স্কয়ার মাইনাস 2xh মাইনাস 2yk। আর ধ্রুবক পদ কোনগুলা? এই যে h স্কয়ার প্লাস k স্কয়ার, a স্কয়ার কে পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস a স্কয়ার ইকুয়ালস টু 0 বলা যায়। হ্যাঁ, এবার দেখো, এবার একটু মনোযোগ দিয়ে দেখো। আমি মানে একটা সুন্দর প্যাটার্ন রাখতে চাচ্ছি আর কি, মানে আমার এত পেন ভালো লাগতেছে না। তাহলে আমি কি বলতে পারি? এই যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, মাইনাস থাকবে না আমার প্যাটার্নে, কে থাকবে না? আমার ভালো লাগতেছে না মাইনাস, তাহলে আমি মাইনাস 2 দিলাম। এই এইচ আর মাইনাস যেটা আছে মাইনাস এইচ, এটাকে আমি একটা নতুন চলকের নাম দিলাম জি। বললাম আর কি, ফিজিক্সে অনেক হয়, দুইটা চলক চলে গিয়ে নতুন একটা, দুই ধ্রুবকের পরিবর্তে এক ধ্রুবক বসানোই যায়। তরঙ্গ অধ্যায়টা বললে পাবা, বুঝা নেই তো? দুই ধ্রুবকের পরিবর্তে এক ধ্রুবক বসাইছি, মাইনাস এইচ এর বদলে জি বসাইছি এক্স, মাইনাস কে এর বদলে এফ বসাইছি ওয়াই। তার মানে কি জিটা কার বদলে বসাইছি স্যার? মাইনাস এইচ এর বদলে। এফটা কার বদলে বসাইছি স্যার? মাইনাস কে এর বদলে। আর এই পুরোটা ধ্রুবক না, এইচ স্কয়ার কে স্কয়ার মাইনাস এ স্কয়ার। তো এটার বদলে মনে করো আমি সি বসাইছি, বুঝছো? তাহলে সিটা কার বদলে বসাইছি? আমি এখানে, তুমি আমাকে ভুল ধরতে পারবা? তুমি সারা জীবন আমার ভুল ধরতে পারবো না। কেন? কারণ আমি জাস্ট ধ্রুবকের বদলে, না পারবা, ইনশাল্লাহ পারবা। আমি তো পারি না, অনেক কিছুই পারি না। তো এমনি বলতেছি ধ্রুবকের বদলে ধ্রুবক বসেছি, কোনো সমস্যা? ধ্রুবক মানে কি? যার মান পরিবর্তনশীল না। এরকম 10টা ধ্রুবক মিলে যেটা তৈরি হবে সেটাও একটা ধ্রুবক না? বুঝেন না আমার কথা? 10টা ছোট ফোঁটা একসাথে একটা বড় ফোঁটা তৈরি হয়, এরকম একটা ম্যাথ আছে আমাদের সাথে। তো তো আমরা যেটা বলতে পারবো যে অনেকগুলো ধ্রুবকের বদলে একটা ধ্রুবক বসাইতেই পারি। কোনো লজিক্যালি ভুল আছে? তো আমি এটা বসালাম। এবার তুমি দেখো, আমরা তো এটি এখান থেকে শুরু করছি না? এই বৃত্তের জন্য কেন্দ্র কে ছিল? এইচ কে, ভেরি গুড, এইচ কে। আর ব্যাসার্ধ এ। এই বৃত্তের কেন্দ্র কে ছিল? এইচ কে, আর ব্যাসার্ধ হচ্ছে এ। তো আমি এইচ কে যদি ডিফাইন করি, এইচ মানে কি? তাহলে মাইনাস জি না, কারণ জি ইকুয়াল টু মাইনাস এইচ হলে। কে কে যদি ডিফাইন করি, কে ইকুয়াল টু কত? মাইনাস এফ না, কারণ এ কে এফ ইকুয়াল টু মাইনাস কে হইলে। আর এ কে যদি ডিফাইন করি, একটু মনোযোগ দাও, তাহলে এ স্কয়ার ইকুয়াল টু কত? তাহলে এ স্কয়ার এর পাশে থাকবে সি, পাশে যাবে এইচ স্কয়ার যোগ কে স্কয়ার মাইনাস সি। ওকে, তাহলে এ ইকুয়াল টু কত হবে? এ ইকুয়াল টু, শুধু এ ইকুয়াল টু কত হবে? এ রুট ওভার এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস সি। আর এইচ মানে তো তুমি বলছো মাইনাস জি, কে মানে তো বলছো মাইনাস এফ, বলো নাই? তাহলে এইচ এর বদলে তুমি যদি জি বসে দাও, আর কে এর বদলে যদি তুমি মাইনাস এফ বসে দাও, তাহলে রুট ওভার কি থাকবে? রুট ওভার এইচ স্কয়ার বদলে জি স্কয়ার এফ স্কয়ার মাইনাস সি। এবার বুঝছো, ব্যাসার্ধের জায়গায় ব্যাসার্ধই আছে, কেন্দ্রের জায়গায় মাইনাস জি আছে, এফ আছে। এইটা এটা যে একই, এরা যে একই সমীকরণ, আসলে কোনো পার্থক্য নেই, জাস্ট প্রকাশ হয়তো ভিন্ন। মানে তুমি এইভাবে প্রকাশ করলে কেন্দ্র বলতে হবে কত? মাইনাস জি মাইনাস এফ, আর ব্যাসার্ধ বলতে হবে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। আর তুমি যদি এই ইকুয়েশন দিয়ে প্রকাশ করো, তাহলে বলতে হবে যে এইচ কে কেন্দ্র, এ হচ্ছে ব্যাসার্ধ। এটা একটু স্যাটিসফ্যাকশন, এটা অঙ্ক না। হ্যাঁ, এটা পরীক্ষায় আসার মতো অঙ্ক না। জাস্ট বললাম যে এই দুজন একই, জাস্ট প্রকাশটা ভিন্ন। এবার আসো আমরা আমাদের ম্যাথে চলে যাই। বই দাও আমাকে এবার একটা। আবার স্টার্ট করতে হয়েছে, ভিডিওটা আগেরটা কাটি গেছে। আচ্ছা, আমরা এবার ম্যাথ দিয়ে শুরু করি, একদম জেনারেল। ওই যে পাশে টেকনিক লেখা নাই, সূত্র লেখা আছে, টেকনিকটা আমি বলবো মুখে মুখে। বৃত্ত করাচ্ছি, মজা বাবা, আশা করতেছি। বৃত্তের পরে কি করাবো বলো তো? সেকেন্ড পেপার। এটা আমি তোমাদেরকে বলা হয় নাই। বৃত্তের পরে আমরা টানা দুইটা সেকেন্ড পেপার অধ্যায় করাবো। সেকেন্ড পেপার অধ্যায় কেন করাবো? তোমাদের মাথার মধ্যে একটা রিল্যাক্সেশন দেওয়ার জন্য, যে সেকেন্ড পেপার কিছু একটা হয়েছে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেকেন্ড পেপারগুলো। এরপর আমরা ইন্টিগ্রেশন করবো, সেই মহান ইন্টিগ্রেশন ইনশাল্লাহ। চলো আমরা প্রথমে একটা ম্যাথ দিয়ে শুরু করি, তোমাদেরকে একটু মজা দেওয়ার জন্য। 2 এর 5 নাম্বারটা, প্লিজ, সরি 1 এর 5 নাম্বারটা।
একের 5 নাম্বারটাতে কোশ্চেন কি বলছে? একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে x স্কয়ার y স্কয়ার, বলো তো। ও ভাই বলো, কথা বললো, কথা বললে আমার কানে বাজে। আচ্ছা x স্কয়ার না 3x স্কয়ার 3y স্কয়ার কি? হ্যাঁ -12x 15y। এই ফার্স্টে দেখো কত মজার বলছে, এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো। কোশ্চেন হচ্ছে এই বৃত্তের কি নির্ণয় করো। তোমাদেরকে আমি যে জেনারেল ইকুয়েশন শিখেছি একটু কাজে লাগবে, যে দেখবা বলো তো এটা কি বৃত্তের সমীকরণ মতো আছে? নাই। কেন নাই বলো তো? না হয় নাই, না হয় নাই। কেউ একজন বলতো দেখি, কে বলতে হবে এটা বৃত্তের সমীকরণ মতো নাই? হ্যাঁ সহগ আছে, ভেরি গুড। এই যে আমি বলছিলাম 3 3 এটা থাকতে পারবে না। ফার্স্ট এটা ক্লিয়ার করছি না? দেখো অঙ্কে বেসিক বুঝতে হয়। অঙ্ক খালি মুখস্থ করলে তুমি সারা জীবন পারবে না। তুমি এটা কেন্দ্র ব্যাসার্ধ বের করে দিতে পারো 2gx 2fy মিলে। তুমি x আর y এর সাথে যে 3 আছে এটা বলে যাবা, হবে না, থাকবে না, বেসিক নিয়ম এটা। ঠিক আছে, তাহলে x স্কয়ার y স্কয়ার 3 দ্বারা ভাগ করতে হচ্ছে না? ভাগ করলে কত? 4x 5y - 2 আর 3টা কত? 0 এর সাথে গেছে। এবার এটা হচ্ছে আদর্শ বৃত্তের সমীকরণ। কালক্ষেপণ করে লাভ নাই, তাড়াতাড়ি করো। তাহলে এটার জি কত? জি এফ কত? জি হচ্ছে যে -2, এফ হচ্ছে 5/2। যে বুঝো না হাত তোলো। হাত না তুললে বুঝাবো না, বাদ দাও, তোমরা হাত তুলবাও না। আচ্ছা গুড। দেখো এটার সাথে আদর্শ সমীকরণের সাথে তুলনা করবে। এটা ফার্স্ট কোশ্চেন যে করে দিচ্ছি, নেক্সট থেকে আর এগুলো বলবো না, মুখস্থ। আমি তোমাকে সহজ বলবো, সহজ। এক্স এর সাথে যে থাকবে তাকে 2 দ্বারা ভাগ, ওয়াই এর সাথে যে থাকবে তাকে 2 দ্বারা ভাগ। জি এর বের করার সিস্টেম হচ্ছে যে এক্স এর সাথে যে থাকবে তাকে 2 দ্বারা ভাগ, ওয়াই এর সাথে যে থাকবে তাকে 2 দ্বারা ভাগ। বলো এক্স এর সাথে এমনি আদর্শ সমীকরণের সাথে তুলনা করে চিন্তা করতে পারো, বাট টেকনিক হচ্ছে যে এক্স এর সাথে যে থাকবে তাকে 2 দ্বারা ভাগ, ওয়াই এর সাথে যে থাকবে তাকে 2 দ্বারা ভাগ। এক্স এর সাথে আছে কত? -4, 2 দ্বারা ভাগ -2, ওয়াই এর সাথে যে আছে 5, 5 কে 2 দ্বারা ভাগ 5/2। এটা হচ্ছে জিএফ এর মান। কিন্তু আমাদের দরকার কি? কেন্দ্র। কেন্দ্র কি? কেন্দ্র কি জিএফ নাকি -g-f? হ্যাঁ ভেরি গুড। তাহলে কেন্দ্র হচ্ছে যে -g-f, তাহলে কেন্দ্র হচ্ছে 2 আর -5/2। তাহলে কেন্দ্র 2 আর -5/2, কিন্তু জি আর এফ হচ্ছে -2 আর 5/2। এবার এটা ক্লিয়ার করো বাজি, বুঝো না? নাহলে সমস্যা। ভুল শিখবা লাভ নাই কোনো, মুখস্থ কি। আর ব্যাসার্ধ কত? √g স্কয়ার f স্কয়ার 2 × 4 f স্কয়ার 25/4 -2 -2 এটা যারা বোঝো না আমি বলি, এই যে আবার দেখো জি স্কয়ার প্লাস এফ স্কয়ার এই -c। জি স্কয়ার মানে কত স্যার? 2 × 4 -2 কে হোল স্কয়ার করলে প্লাস হয়ে যায়। এফ স্কয়ার মানে কত স্যার? 25/4। আর -c মানে অলরেডি -2, তাহলে মাইনাসে মাইনাসে +2। এবার এটাকে সলভ করতে পারো, লসাগু টসাগু করতে পারো, তাহলে आंसर পাচ্ছি যে 4 নিচে থাকবে, 4 4 16। আচ্ছা করে দেখাচ্ছি, 16 25 4 2 8, তাহলে কত? উপর হচ্ছে যে 49, নিচে হচ্ছে 4, তাহলে 7/2 একক। ওকে শেষ। বলছে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো। এমসিকিউতে আসলো পারবা? এরকম কোশ্চেন এমসিকিউতে আসলে পারবা? আসতেই পারে, একটা এমসিকিউতে আসতেই পারে, আসতে পারে। আমি বলছি বোর্ড কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? ও ভাই তোমাদের এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা এইসব আচ্ছা বাদ দাও, এগুলো ভিডিওতে বলছি না। ছোটখাটো পরীক্ষা নিয়ে তোমরা এত সিরিয়াস হয়ে যাও, তোমাদের মেইন পরীক্ষার কথা ভুলে যাওয়া যাবে না। তোমাদেরকে আসলে এই জন্য জোর করে ফিজিক্স পড়ানো উচিত। অপশনাল শব্দ রাখবো, অপশনাল বইটা ঠিক পারবা? ম্যাথ ছাড়া সিইউতে ঠিক পারবা? কি সবাই মেডিকেলে পড়বা? আচ্ছা এবার আমরা আমাদের টেকনিকমূলক ম্যাথে যাই। 3 এর কত নাম্বার? 2 নাম্বার। সবাই প্রশ্নটা পড়ো, আমার সাথে প্রশ্নটা পড়ো। এইসব প্রশ্ন লেখা সম্ভব না বোর্ডে। বলছে যে একটি বৃত্ত, সবার সামনে একটা বই থাকতে হবে। ওকে ওদেরকে একটা বই দাও তো, এই বেচারাগুলোর কাছে বই নেই না। একটা বই ছাড়া সরল রেখা বৃত্ত এগুলো করানো যায় না, এগুলো আমি আগেও বলছি। দেখো একটি বৃত্ত -65 -3 -4 এবং 2 1 বিন্দু তিনটি দিয়ে অতিক্রম করে। আমার এখান থেকে আমার টেকনিকটা অ্যাপ্লাই করা শুরু হয়ে যাবে। একটি বৃত্ত -65 -3 -4 এবং 2 1 বিন্দু তিনটি দিয়ে অতিক্রম করে। বৃত্তটির সমীকরণ, কেন্দ্রের স্থানাঙ্ক, ব্যাস নির্ণয় করো। মূল বিন্দুটি বৃত্তের ভিতরে না বাইরে অবস্থিত? দুনিয়াদারিও যদি বের করতে বলে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো, কথা কোথাও আছে? মানে বৃত্তটির সমীকরণ বের করতে বলছে, তাহলে আমার টেকনিক অনুযায়ী ফার্স্ট লাইন কি হবে?
ধরি বৃত্তের সমীকরণ, এটা কোথাও আছে, এটা পরে, বাকিগুলো পরে। তাহলে বৃত্তের সমীকরণ কি ধরবো? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। ঠিক আছে? হ্যাঁ, এটা 1 নং সমীকরণ। এখানেই সবগুলো বসাবো। প্রথম শর্ত, আচ্ছা এখানে কি কি বলছে? বৃত্তটি কোন কোন বিন্দুতে অতিক্রম করে? তাহলে -6 5 -3 -4 2 1 বিন্দু। এখানেই তো তিনটা শর্ত শেষ। প্রথম শর্ত, বৃত্তটি 1 নং রেখা কোন বিন্দুগামী? স্যার -6 5 বিন্দুগামী। দ্বিতীয় শর্ত, স্যার 1 নং রেখা কত? -2 -1 বিন্দুগামী। তৃতীয় শর্ত, বুঝছি বুঝছি, -3 -4। তোমরা না এক না, তোমরা মনে করো একজন -2 বলতেছে, একজন -1 বলতেছে, আমার কাছে যোগ হয়ে আসতেছে, তো আমি বুঝতেছি না। আচ্ছা এখানে কত? 2 1 বিন্দুগামী। তাহলে তিনটে শর্ত পাইছো, দেখো তিনটা লাইন লিখছি, এটাই তো শর্ত। তোমাকে জাস্ট খুঁজে খুঁজে এটা শর্ত। তাহলে তিনটে শর্ত, কারণ কয়টাও জানা জিনিস, তিনটাও জানা জিনিস। কি কি? জিএফসি। তাহলে কয়টা শর্ত লাগবে? তিনটে শর্ত। তাহলে -6 5 বিন্দুগামী, -3 -4 বিন্দুগামী, 2 1 বিন্দুগামী। তাহলে কয়টা শর্ত? বিন্দুগামী শব্দের অর্থ হচ্ছে ওই বিন্দু দ্বারা সিদ্ধ হবে। বিন্দুগামী শব্দের অর্থ ওই বিন্দু দ্বারা সিদ্ধ হবে, মানে কি? এক্স এর জায়গায় বসবে -6, ওয়াই এর জায়গায় বসবে 5। বিন্দুগামী হলে এক্স ওয়াই এর জায়গায় মান বসে। তাহলে কত? 6 36 5 25 36 25 কত? 61 প্লাস এক্স এর জায়গায় -6, তাহলে -12g, তারপরে প্লাস 5 2 10f প্লাস c ইকুয়ালস টু 0। বুঝছো? তারপর -3 -4 বিন্দু আমি না 3 3 4 4 16, 3 3 9 4 4 16 9 16 25 -6g, না বুঝলে বলিও, -8f প্লাস c। তারপর আবার 2 1 2 4 4 1 1 5 2 2 4g 2f প্লাস c। এই যে কয় নং ইকুয়েশন? 2 3 4। কি বলছিলাম? তিনটা শর্ত খুঁজবো, তিনটা শর্ত দিয়ে তিনটি ইকুয়েশন বানাবো। বানাইছি, তিনটি ইকুয়েশন সলভ করব, সলভ করে জিএফসি এর মান বের করবো, বের করে 1 নং বসাবো। এই তিনটি ইকুয়েশন তুমি ম্যানুয়ালি সলভ করতে পারো। কেমনে? মনে করো 3 থেকে 2 বিয়োগ করে তাহলে সিসি যাবে গা, আবার 4 থেকে 3 বিয়োগ করলে আবার সিসি যাবে গা। তাহলে এটাও জিএফ ওয়ালা সমীকরণ, এটাও জিএফ ওয়ালা সমীকরণ থাকবে। ওই দুটোটাকে সলভ করলে আবার জিআর এর মান বেরিয়ে যাবে। আর না হয় ক্যালকুলেটরে যাও, সবাই ক্যালকুলেটরটা খুলে দেখা দিচ্ছি কেমনে করতে হয়। একটা অঙ্ক দিয়ে দেখা দিচ্ছি। ইকুয়েশন মোডে যাও, তাড়াতাড়ি ক্যালকুলেশন খুলে ইকুয়েশন মোডে যাও। ইকুয়েশন মোডে যাও। আমার ভিডিওটা বড় করতে যাচ্ছি না, আমরা সলভ করে তারপর ভিডিওটা আবার অন করব। তাহলে এটা সলভ করার পরে a1 b1 c1 আর -d1 এগুলো ধরার পরে x এর মান কত আসছে, y এর মান আর z এর মান। এখন আমরা তো x y z না ভাই, এটাকেই তো জিএফসি বলতেছিলাম, জিএফসি। তাহলে জিএফসি পাইছো কত? এই এই যে গুণ গুণ শব্দটা পুরো আওয়াজ রুমের মধ্যে, হ্যাঁ সেটা পরে না, এখন লাগবে না। কেন্দ্র চাচ্ছে, কেন্দ্র চাইলে মাইনাস করব, কেন্দ্র না চাইলে। এই সমীকরণে কি আমরা মাইনাস করে বসাবো নাকি প্লাস জিআরএফ বসাবো? মাইনাস কেন বসাবো? কেন্দ্র যদি বলে দেন মাইনাস, এখানে বসানোর জন্য জিআরএফসি লাগবে, জিএফসি লাগবে, মাইনাসটা লাগবে। তাহলে জিএফসি পাইছো কত? এই যে 3 -1 -15 পাইছো। এলো নিচে কোথায় বসাবো? ওই যে আমার আগের কথা 1 নং এ বসাবো। কোথায় বসাবো? 1 নং এ জিএফসি এর মান বসিয়ে এগুলো বাংলা কথা লিখবা, লিখে আনসার কত? x স্কয়ার y স্কয়ার 2gx মানে 6x 2fy মানে 2y c মানে 15। এইটাই হচ্ছে বৃত্তের সমীকরণ। সহজ না? মানে আমার টেকনিকটা এখানে খাটছে। মনে করতে পারো স্যার এটা ফার্স্ট ম্যাথ, সব ম্যাথে খাটাবো ইনশাআল্লাহ। এই ম্যাথটা এখনো শেষ হয় না, কারণ এই ম্যাথটা তার অনেক কিছু চাইছে, কেন্দ্র চাইছে, ব্যাস চাইছে। ওইটা মুছে দিছি কেন? যাই হোক, দেখো তাহলে এই সমীকরণে এবার আসো। এই সমীকরণে এই মনোযোগ দাও, কেন্দ্র কত? তাহলে বলো তো তোমরা, -g -f না? তাহলে কত? -6 না -3 আর +1, 2 দ্বারা ভাগ 2 দ্বারা ভাগ। আর একটু আগে জিএফসি লিখছি না, 3 আর -1, তাহলে -3 আর +1। কেন্দ্র পাইছো? ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ √g² + f² মানে 9, f² মানে 1, c মানে কত? -15 +15, 15 আর 9 কত? 15 আর 10 কত? কত? 25 কে রুট করলে 5। তাহলে ব্যাসার্ধ পাইছো, বাট লাগবে ব্যাস। তাহলে ব্যাস কত পাইছো? এবার লাস্ট আর একটা জিনিস আছে যে মূল বিন্দুটি, কি বলছে? মূল বিন্দুটি বৃত্তের ভিতরে না বাইরে? তো এটার জন্য এরকম জাতীয় ম্যাথগুলোর জন্য প্লিজ সবাই এই জাতীয় ম্যাথগুলো করার ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইডে বৃত্তের সমীকরণ কত? x স্কয়ার y স্কয়ার 6x - 2y - 15 না? লেফট হ্যান্ড সাইড
এটা না, সেটাকে মূল বিন্দুটি বলছে না, কোন বিন্দুটি বলছে? ওরা প্রশ্নে মূল বিন্দুটি নাও বলতে পারে, বলবে 1 2 বিন্দুটি, বলবে -3 4 বিন্দুটি, র্যান্ডম যে কোনো একটা বিন্দু বলতে পারে। আমার কথাগুলো শুনে নাও। তাহলে যে কোনো বিন্দুটি যদি বলে বৃত্তটির ভিতরে নাকি বাইরে নাকি উপরে, এই তিনটা প্রশ্ন। কি বলছে? ভিতরে নাকি বাইরে নাকি উপরে। তো আমরা দেখবো কেমনে মূল বিন্দুটি বলছেন এখানে, মূল বিন্দুটি, তাহলে মূল বিন্দু দ্বারা সিদ্ধ করব। কোন বিন্দু দ্বারা? মূল বিন্দু দ্বারা সিদ্ধ করবো। তাহলে 0 0 0 0 -15। আনসার কত? নেগেটিভ আসছে, মানে 0 থেকে ছোট, তাহলে ভিতরে। কোথায়? বৃত্তের ভিতরে। যদি পজিটিভ আসতো তাহলে বাইরে, যদি ইকুয়ালস টু 0 আসতো তাহলে উপরে, মানে ওটা তাহলে সিদ্ধ হয় আর কি। এই তিনটে শব্দ একসাথে শিখে নাও। তাহলে যদি নেগেটিভ আসে ভিতরে, পজিটিভ আসলে বাইরে, আর ইকুয়ালস টু 0 থাকলে উপরে। তাহলে এখন শব্দ, এখন এই কোশ্চেনের উত্তর হচ্ছে ভিতরে। মূল বিন্দুর ভিতরে, ভিতরে না বাইরে? ভিতরে। ধন্যবাদ। দেখছো খুব কঠিন অঙ্ক করাচ্ছি আমরা, তো যাই হোক না, খুব কঠিন করাচ্ছি মনে হয় নাকি? কঠিনের কিছু নাই, কঠিন হইলেও সহজ। ঠিক আছে, এই দেখো একটা কথা বলি, অনেক অঙ্ক বৃত্ত 4 এর চ্যাপ্টারটা তুমি একটু উল্টা পাল্টা দেখো, 5 পৃষ্ঠা অধ্যায় 5 পৃষ্ঠা। ঠিক আছে, দেখছো? এখন আমি যদি প্রত্যেকটা ম্যাথ করতে যাই, প্রত্যেকটা ইচের ইন্ডিভিজুয়াল ম্যাথ করতে যাই, আমার পক্ষে বৃত্ত শেষ করতে করতে 1 মাস যাবে। তো এই জন্য আমি একটু লাভ দিচ্ছি, লাভ বুঝো একটা, মানে সেই লাভ দিচ্ছি। তোমরা বাসায় লাভ দিও না, ঠিক আছে? পরে ব্যথা পেয়ে যাবা। তোমরা বাসায় প্রত্যেকটা ম্যাথ করবা। যদি প্রবলেম পাও, দেখো ম্যাট্রিক্স নির্ণয়কে প্রবলেম সলভিং ক্লাস দিই নাই, দেওয়ার প্রয়োজন পড়ে নাই। নির্ণয়কে যেগুলো কঠিন এগুলো আমি করে দিছি। আমার কথাটা বুঝছো? এই কিন্তু বৃত্তে প্রবলেম সলভিং ক্লাস দিব না, দিলে তোমরা মনে করে দিও যে স্যার আপনি বলছিলেন দিবেন, তাহলে আমি দিব। তোমরা মনে করো তোমাদের ডিমান্ড তোমরা ফুলফিল করে নিবা, প্রবলেম সলভিং তো ফুলফিল করে নিবা, এটা তোমাদের দায়িত্ব, তোমাদের এখতিয়ার, এটা তোমাদের পড়ালেখার দায়িত্ব। আমি তো চাইবো যে না দিতে, এটা আমি চাইবো, আমি একটু ফাঁক ফুকর খুঁজতে চাইবো। যেমন তোমাদেরকে আমি গত ক্লাসের ভিডিও দিই নাই, এখনো দিই নাই, শুধু ওই যে নাসিরাবাদ ওখানের মেয়েটা, ওই মেয়েটা চাইছিল, ওকে দিছি। আরেকজন চাইছিল, এখানে ছেলেদের মধ্যে একজন চাইছিল, নাম বলবো না, ওকে দিছি। যারা পার্সোনাল মেসেজে চাইছে শুধুমাত্র আমি তাদেরকে দিছি, যারা চায় নাই তাদেরকে দিই নাই। কারণ এখন থেকে আমি ভিডিও এভাবে দিব। কেন দিব জানো? কারণ হচ্ছে যে আমি দেখলাম যে মানে ফ্রি জিনিসের মূল্য কম। না, প্রবলেম সলভিং তোমাদেরকে, কারণ এগুলো ক্লাসের বাইরে। দেখো প্রবলেম সলভিং জিনিসটা আমি দিব, এটা আমার এক্সট্রা, মানে এক্সট্রা ওয়ার্ক হিসেবে দিচ্ছি আমি তোমাদের প্রবলেম সলভিং। এটা আমার কোর্সের অংশ না, আমার কোর্স হচ্ছে বইটা কমপ্লিট খাওয়াই দেওয়া। ইনশাল্লাহ আমি সেটা করব, বুঝতে পারছি? আর ভিডিও যারা চাইবা, দয়া করে চাইবা, আমি এটার মাধ্যমে আমার একটা, আমি না হলে আমি কেন বলি কাজটা, আমি দেখলাম যে ফ্রি আমি দিয়েই দিচ্ছি, ওরা আমার কাছ থেকে কেউ চাইও না। আচ্ছা তোমরাই বলো না, এই যে গত ক্লাসে ভিডিও যে দিই নাই, কারা কারা চাও নাই? যারা চাও নাই, এবার তোমরা বলো সিরিয়াসনেস কতটুকু? যারা চাও নাই তারা কেন চাও নাই? জীবনটাই পরীক্ষা, তুমি আছো এই পরীক্ষা নিয়ে। দেখো 4-এর 2 নাম্বারটা দিয়ে শুরু করি, শুরু না শেষ করি। 4-এর 2 শেষ না, আরেকটু করবো আজকে ক্লাসে, তোমাদেরকে একটা নির্দিষ্ট ম্যাথ পর্যন্ত করে দিব। 4-এর 2 নাম্বারে দেখো, ধন্যবাদ। কয়টা বাজে এখন? বরাবর, তাহলে আরো বাকি আছে 45 পর্যন্ত। বলছে যে x + 2y + 3 = 0। দেখো এখন তোমরা শর্তের ভেরিয়েশন গুলো দেখবা, এই যে শর্ত যে ভেরিয়েশন হয়, প্লিজ শর্তে কথা বলিও না, শর্তের যে ভেরিয়েশন হয় সেটা দেখবা। কোশ্চেনটা কি? 4-এর 2 সবাই পড়ো। বলছে x + 2y + 3 = 0 এই রেখার উপর কেন্দ্র বিশিষ্ট। বলছে এই রেখার উপর কেন্দ্র বিশিষ্ট, এই রেখার উপর কেন্দ্র বিশিষ্ট, মানে এই রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত -1 1 -1 -1 এবং 3 2 বিন্দু দিয়ে যাই। কোশ্চেন কি? বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এই শব্দটা পাইছি, বৃত্তটির সমীকরণ নির্ণয় করে, এই কথাটা পাইছি। তাহলে প্রথম চোখ মুখ বাঁধি, নাক মুখ বাঁধি, এটা লিখে বলবা, দড়ি বৃত্তের সমীকরণ x² y² 2gx + 2fy + c = 0। আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে বলে যে স্যার ফার্স্ট কি দিয়ে শুরু করবো সেটাই জানি না, তবে ফার্স্টটা দেখা দিছি, ফার্স্ট এটা দিয়ে শুরু করবো, দড়ি বৃত্তের সমীকরণ, দেন বাকি সব। আমি বুঝছো এখানে কয়টা অজানা জিনিস? 3টা। এই প্লিজ 3টা জিনিস না, জি এফ সি কয়টা? কয়টা শর্ত বানাবো? 3টা।
এই বৃত্তের কেন্দ্র কত বলতো? এই বৃত্তের আমরা কেন্দ্র কত? মাইনাস জি মাইনাস এফ না? তো প্রথম শর্ত যেটা বলছে, প্রথম শর্ত বলছে যে এই রেখার উপর কেন্দ্র বিশিষ্ট, এই যে এই মামুর উপর বলে কেন্দ্রটা বসে আছে, এটাকে একটু বাংলা ভাষায় বুঝো। মানে আমাদের বৃত্ত, মনে করো এটা হচ্ছে আমাদের বৃত্ত, কত সুন্দর আদরের একটা বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, আর এই কেন্দ্র দিয়ে গেছে একটা রেখা, ঠিক আছে, একটা রেখা, সেই রেখার উপর কেন্দ্রটা পড়ে গেছে। আমি কি বুঝাতে পারছি? চিত্র দেখো, একটা বৃত্ত, ওটা কেন্দ্রটা পড়ে গেছে আরেকটা রেখার উপরে, তাহলে ঘটনা কি ঘটবে? ভেরি গুড, ওই কেন্দ্র ওইটা দ্বারা ওই রেখাটা সিদ্ধ হবে। এটাই তো ক্যারেক্টারিস্টিক্স, এটাই বেসিক, যে স্যার একটা বিন্দু যদি একটা রেখার উপর পড়ে তাহলে ওই বিন্দু দ্বারা রেখা তো সিদ্ধই হবে, তাহলে সিদ্ধ করো। তাহলে যেহেতু কেন্দ্র এটার উপর অবস্থিত, কেন্দ্র না, তাহলে মানে আমাদের প্রথম শর্ত মতে আমরা যেটা পাচ্ছি x + 2y + 3 = 0, এই রেখাটা কোন বিন্দুগামী? কেন্দ্রটা বিন্দু হিসেবে কাজ করবে, -g - f গামী। তাহলে কি হবে? -g, y এর জায়গায় বসবে কত? -f + 3 = 0। এই এটাকে আমরা কয় নং শর্ত দিব? 1 নং শর্ত হিসেবে 2 নম্বর সমীকরণ পাইলাম। বুঝছো? এই লাইনটা কে বোঝেন নাই ভাই? না বোঝার মতো কিছু নয়, চিত্র আঁকছে কত সুন্দর, ঠিক আছে। তো 2 নাম্বার শর্ত হচ্ছে যে, এরপরে তো ওই বাক্যের সত্য কি কি বিন্দুগামী বলে? -1 বিন্দুগামী। তাহলে কোন রেখা? আমাদের বৃত্তটা কোন বিন্দুগামী? সিদ্ধ করো। 1 1 2 -2x - 2y + c = 0, শেষ। 3 নম্বর সমীকরণ। আবার কোন বিন্দুগামী বলছে? ও আল্লাহ, কত? 3 3 হ্যাঁ, 3 3 কেন? 2 2 4, 9 4 কত? 13, 3 2 6 জি, 2 2 4f + c = 0। এই তাহলে আমরা ওই আমার টেকনিকের সেই 3টা সমীকরণ পেয়েছি কিনা দেখা যাচ্ছে তাদের। দেখিতে কি পাও তোমরা তাদের? হ্যাঁ, এবার কি করবো বলো তো? সলভ করবো না? সবাই আবার ক্যালকুলেটর ইকুয়েশন মোডে যাও, সলভ করাটা শিখাই দিচ্ছি তোমাদের কাজই। তাহলে আমরা এটাকে সলভ করে কত পাইলাম? g কত? -4, f কত? 7/2, c কত? -3। এই GFC পাইছো? GFC নিচে কোথায় বসাবো? বলে নেই না, একটু দাঁড়াও। GFC নিচে 1 নঙ্গে বসাবো। 1 নঙ্গে বসালে x² y² 2gx, g কত? -4 × x + 2fy, f কত? 5/2y 7/2 + c কত? -3 = 0। তাহলে একটু সুন্দর করে লিখলে x² y² -8x + 7y - 3 = 0, and that is বৃত্ত সমীকরণ। শেষ। খুব কঠিন, 3টে শর্ত খোঁজা, খেলা তো এখানেই শেষ। এরপরে তো সলভ করা কোনো ব্যাপারই না। এই কঠিন লাগতেছে? আমরা কি কি করালাম এতদিন? যা করেছি। আচ্ছা, লেকচার পরে দিব, ভিডিও বড় হয়ে যাবে। দেখো, ভিডিওটা বড় করতে যাচ্ছি না, এই জন্য ভিডিও স্কিপ করে করে দিচ্ছি। শোনো, ওকে, বুঝা গেছে এটা? এরপর আরেকটা ম্যাথ করে 5 এর 1, এই পৃষ্ঠাটা আজকে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আজকে 5 এর 1 নাম্বারটা হচ্ছে লাস্ট ম্যাথ। দেখো, আমরা আমাদের বেসিকে থাকবো। হ্যাঁ, দেখো পোলামেন খালি হাসে। দেখো 3 5 এবং 6 4 বিন্দুগামী। কি বলছে? 3 5 এবং 6 4 বিন্দুগামী এর বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র ক x অক্ষের উপর অবস্থিত, খ y অক্ষের অবস্থিত। মেইন কথা হচ্ছে 2টা অঙ্ক, এখানে মতো কয়টা অঙ্ক? 2টা। তো বলছে যে বৃত্তের সমীকরণ নির্ণয় করে, এই শব্দটা কোথাও আছে? তাহলে আমাদের প্রথম কাজ ধরি, ওকে, এই বৃত্তের কেন্দ্র কত? -g - f, ওকে। তাহলে বলছে যে এটাকে 1 নং সমীকরণ দাও। আচ্ছা, তো প্রথম শর্ত মতে এটা কোন কোন বিন্দুগামী? 3 5 এবং 6 4। তো স্যার এটা কি শর্ত? আমার কাজ কি ভাই? শর্ত বোঝা। তাহলে 1 নম্বরে কোন বিন্দুগামী?
3 5 বিন্দু আমি 1 নম্বর সত্য, তাহলে 3 3 5 5 25 নয় 25 কত 34 প্লাস 3 2 6g প্লাস 5 2 10f প্লাস c = 0। এটাকে ধরো 2 নং সমীকরণ। তারপরে 2 নম্বর সত্য কি আবার কোন বিন্দু গায়ে বলছে যে 6 4 বিন্দু গায়ে বলছে না, তাহলে 6 36 4 4 16 36 16 কত স্যার 52 6 2 12g প্লাস 4 2 8f প্লাস c = 0। এটা কত 3 নম্বর সমীকরণ। তা আমাদের আরেকটি ইকুয়েশন লাগবে। এবার এটার জন্য ক নাম্বারে আমরা যদি ক নাম্বারটা করতেছি মনে করো ক, তো ক নাম্বারে সত্য দিচ্ছে হচ্ছে যে কেন্দ্র x অক্ষে অবস্থিত। কেন্দ্র না, আমি তোমাদেরকে বলি দেখো মনে করো এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তো কেন্দ্র মনে করো এর ভিতরে এরকম আর কি, কেন্দ্রটা কোথায় পড়ে গেছে? আচ্ছা কেন্দ্র যে x অক্ষে অবস্থিত, তাহলে কেন্দ্রটার স্থানাঙ্ক কি হবে? -g থাকবে, কিন্তু y টা 0 হবে না, অর্থাৎ কেন্দ্রের জন্য f টা 0 হবে না। আমি নিজেও যদি x অক্ষের উপর বসে যাই, এগুলো আমি অনেকবার বলছি, তাহলে আমার বাম পাশ মনে করো 0, আমি y অক্ষের উপর বসে গেলে আমার ডান পাশ 0, আর আমি মূল বিন্দুতে বসে গেলে আমি শেষ। ঠিক আছে, যাই হোক, তো কেন্দ্রের f 0 না, তাহলে 3 নম্বর শর্ত আমাদেরকে একদম সহজ করে দিল। 3 নম্বর শর্ত মতে তাহলে f = 0 আর কি, তাহলে f এর মান বের করার প্রয়োজন আছে? 3 নম্বর শর্ত মতে f = কত 0। এই অঙ্কটা ক্যালকুলেটর ছাড়া করে, একটু ম্যানুয়ালি করে দেখাই তোমাদেরকে শেখানোর জন্য। তাহলে f = 0 পাই গেছো না, তাহলে f এর মান আর বের করার প্রয়োজন আছে? এখন জাস্ট কি লাগবে? gc। কি লাগবে? তো মনে করো 3 থেকে 2 বিয়োগ করে দাও, তোমাকে আমি ম্যানুয়ালি করে দেখাই, তোমরা একদম সব শিখলে পরে এগুলো ম্যানুয়ালি একটু পারবে না। 3 থেকে 2 বিয়োগ করলে কত? 52 থেকে 34 গেলে কত? 18 18 নাকি 16? 18। 12g থেকে 6g গেলে 6g, 8f থেকে 10f গেলে -2f, c থেকে c গেলে 0। এবার তুমি বলো f 0 না, f 0 বসে দিলে তাহলে 18 + 6g = 0, তাহলে g সমান কত? -3। g পাইছো, f পাইছো, এই gf নিজেই 2 নঙে বসাও। কয় নঙে বসাও? 2 নঙে, মনে করো 2 নং বা 3 নং, যে কোনো এক জায়গায় 2 নঙে 34 + 6 × -3, বুঝো নাই? 6 ইন্টু কত, তারপরে f তো 0 আর c তো আছে, এবার c এর মান বেড়ে যাবে। 34 থেকে 18 গেলে কত দেখো তো? 16। তাহলে 16, তাহলে c = এই পাশে নিয়ে গেলে -16। এই f পাইছো, c পাইছো, g পাইছো, তিনোটা নিচে কথা বসাবো যে 1 নঙে, শেষ। আমার অঙ্কে মুখস্থ বলছিলাম দৌড়ে দৌড়ে অঙ্ক করবো, দৌড়ে দৌড়ে, মানে গুনে গুনে, টেকনিক মানে টেকনিক, এমন টেকনিক যে টেকনিক দিয়ে সব ম্যাথ হবে। আমি তো আজকে অর্ধেক ম্যাথ করেই দেখাইলাম। x² y² -6x, আর f তো 0 আর c হচ্ছে কত বলছো? -16। তাহলে এটা হচ্ছে আনসার, বৃত্তীয় সমীকরণ। আর খ নাম্বার যদি পরীক্ষা আসে, তাহলে কি খ নাম্বারের জন্য কি করবা? g 0 আর কি ভাই, সেখানে কে 0? g 0। ঠিক আছে, কয়টা পাশে দেখো তো, আরেকটা ম্যাথ করে 6 এর 1 না করাই ভাই, যত করাবো তত টাইনা দিচ্ছি, শেষ। 6 এর 1, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, ভালো করে দেখবা। 6 এর 1 নম্বরটা দেখো, এটা আমি একবার তোমাদের ক্লাসও করেছিলাম, বেসিকটা বলছিলাম, মুখে বলে দিছিলাম, ক্লাসে বলছিলাম। ছয়ের 1 নাম্বারটা দেখো, একটা ইউনিক করে আজকে লাস্ট ম্যাথ, এবং এই চ্যাপ্টার দেখো অনেকটুকু টেনে দিলাম। আমরা এই চ্যাপ্টারের শুরুতে কিছুক্ষণ বেসিকও পড়াইছি না? যদি বেসিক না পড়ে দাম চিন্তা করো তো আমি কতটুকু বুঝে যেতে পারতাম, আর অনেক দূর শেষ করে ফেলতে পারতাম না। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? এর দ্বারা বোঝা যায় যে আগামী ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আগামী ক্লাস অনেক বেশি শেষ করে দেবো আমরা। আগামী ক্লাস মোস্ট প্রবাবলি শুক্রবারে হবে, হ্যাঁ ইনশাল্লাহ দেখা হবে, যদি শুক্রবারে হয় না আমি জানাই দিব। সবাই বাসার থেকে বের হওয়ার আগে অ্যাটলিস্ট একবার হোয়াটসঅ্যাপটা চেক করে আসবা। এটা আমি সবসময় বলি যে বাসা থেকে, ঘর থেকে যখন এখানে আসার জন্য বেরোচ্ছ, একটা বার হোয়াটসঅ্যাপটা একটু চেক করে আসবা। আমি মেসেজ দিই বা না দিই, ঠিক আছে? কারো যদি পার্সোনাল মোবাইল না থাকে তাহলে ফোন দিবা যে স্যার আর নতুন কোনো মেসেজ দিছে কিনা। যদি যে না দেয় নাই তাহলে ঠিক আছে, না দিলে আগের মেসেজ বর্তাবে, মানুষের বিপদ আপদ থাকতে পারে। 6 এর 1 নাম্বার কি বলছে? ½ √10 ব্যাসার্ধ বিশিষ্ট। কোশ্চেনটা পড়ি, বলছে ½ √10 ব্যাসার্ধ বিশিষ্ট। কি বলছে? ক্লাস ম্যাথ, ½ √10 ব্যাসার্ধ বিশিষ্ট। আমি তোমাদেরকে এমনি সহজের জন্য দেখাচ্ছি, ব্যাসার্ধ দিয়ে দিছে না, তো আমি এবার একটা সমীকরণ ইচ্ছা করে এটা ধরি বৃত্তের, নাহলে এটা দিয়ে ম্যাথ বুঝবে না তো পরে। ধরি বৃত্তের সমীকরণ, আগের ম্যাথগুলো ব্লার হয়েছে কিনা কে জানে। ধরি বৃত্তের সমীকরণ কত? x - h² y - k² = a² না,
এটা ধরবা কেন জানো? এটা ধরলে তোমার লাভ। লাভ করতে ডাইরেক্ট ব্যাসার্ধ দেওয়াই আছে, তাহলে ডাইরেক্ট ব্যাসার্ধ দেওয়া আছে মানে কত, হাফ রুট 10। তাহলে ব্যাসার্ধ তো ডিরেক্ট বের হয়ে গেছে, ব্যাসার্ধের মানটা বসে দিতে পারো, পরে বসাবো চাইলে, সমস্যা নেই। সেকেন্ড, বৃত্ত 1 1 বিন্দু দিয়ে যাই, এটা কোনো কথা হইলো? তাহলে 1 নম্বরে কোন বিন্দুগামী? তাহলে সিদ্ধ হবে x এর জায়গায় বসবে 1 মাইনাস h হোল স্কয়ার, y এর জায়গায় বসবে 1 মাইনাস k হোল স্কয়ার, আর a এর জায়গায় তুমি এটা বসাই দাও হাফ রুট 10, হাফ রুট 10 কি হোল স্কয়ার। তাহলে জিনিসটা কেমন হচ্ছে? 1 মাইনাস h হোল স্কয়ার 1 মাইনাস k হোল স্কয়ার সমান 5/2। ওকে, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে রাখি। কোনো সমস্যা আছে? ব্যাসার্ধ বসাই দিলে বাকি। এখন আমাদের জাস্ট কি লাগবে? h আর k। একটা তো আসলো, আরেকটা লাস্ট শর্ত। আয় হায়, কেন্দ্র 3 নাম্বার শর্ত হচ্ছে যে কেন্দ্র, আমি একটু লিখি অনেকের জন্য, y = 3x - 7 রেখার উপর অবস্থিত। কেন্দ্র বলে রেখার উপর অবস্থিত। এই আবার ওই চিত্র। আচ্ছা, এটা কেন্দ্র কত বলো তো? এটার কেন্দ্র h আর k না? কি রে, কলমের কালি কেন নাই? এটা আমি কলমের বক্স কিনাবো আজকে, দেখি নতুন বক্স কিনবো, ওই বেচে এইভাবে অর্ধেক অর্ধেক করে দিব। কেন্দ্র কত? h k। কেন্দ্র কত? তাহলে কেন্দ্র যদি এই রেখার উপর অবস্থিত হয়, তাহলে এই রেখাটা ওই যে আবারও এই কেন্দ্র দিয়ে যাবে না? বুঝো নাই? তাহলে y এর জায়গায় বসবে k, এখানে বসবে h - 7। কোনো সমস্যা? এটা একটা সমীকরণ 3 নং। তো এগুলোকে সলভ করবে কিভাবে? তো স্যার ধরো, স্যার এখানে তো k এর মান আছে না, আপনি k এর মানটা এখানে বসাই দেন। সলভ করা আর কি, k এর মানটা এখানে কি করেন, সব h হয়ে যায়। বুঝো না? k = 3x - 7, এটা বুঝছো? হ্যাঁ, এটা বুঝো নাই? কেন্দ্র যেহেতু এই রেখার অবস্থিত, তাহলে কেন্দ্র কত? h k না? ওই h k দ্বারা এই রেখাটা কি হয়েছে? সিদ্ধ হয়েছে, তাই k = 3x - 7। এ তো বের হওয়া আছে, এখন আমাদের h আর k লাগবে। আমি একটু প্রতিস্থাপন পদ্ধতিতে ম্যাথটা করতেছি আর কি, তুমি চাইলে ক্যালকুলেটরও করতে পারো। প্রতিস্থাপন পদ্ধতি কি? k এর মানটা 3x - 7 না, সেটা এখানে বসিয়ে দাও। বসিয়ে দিলে কেমন পাবো সবাই দেখো। তাহলে কত? 1 মাইনাস h হোল স্কয়ার, আর 1 মাইনাস k এর জায়গায় 3x - 7 বসিয়ে দাও। 1 মাইনাস k না, এই k এর জায়গায় কত? এই বুঝতেছ না মনে হচ্ছে, তাই মাইনাস মাইনাসে প্লাস 7 হোল স্কয়ার ইকুয়ালস টু কত? 5/2। 5/, এটা বোঝা গেছে? তাহলে এই পুরো সমীকরণের চলক বলতে শুধু h আছে না? h এর মান বের হবে না ডেফিনেটলি, আমি তাও দেখাচ্ছি। এটাকে মাইনাস বলে শুধু দাও 1 মাইনাস 2h প্লাস h স্কয়ার। তারপরে এখানে সাথে কত? 8। তাহলে 8 8 64 মাইনাস 3 3 8 24 দুগুণে 42h প্লাস 8 8 কি করলাম এটা, ও প্লাস 9h স্কয়ার প্লাস কত সমান কত? 5/2। ওকে, সলভ করা আর কি। 9h স্কয়ার 10h, তাহলে 10h স্কয়ার না, মাইনাস 2h মাইনাস 42h, তাহলে মাইনাস 44h। 3 8 24 দুগুণে 42, ঠিক আছে 44h। তারপরে আর কত আছে? 64 আর 1 65 ইকুয়ালস টু 5/2 দ্বারা এখানে গুণ করো, তাহলে 20h স্কয়ার মাইনাস 88h প্লাস 65 দুগুণে কত? 130, 130 মাইনাস 5, 5টাই বেশি নেই ইকুয়াল টু 0, মানে একটা মিডল টার্ম প্যাটার্ন বানাইতে হবে। তাহলে কত? 20h স্কয়ার মাইনাস 88h প্লাস 100। এবার এটাকে মিডল টার্ম করো, ক্যালকুলেটরে করবা? ক্যালকুলেটর মিডল টার্ম করা যায় জানো? আননোন ভেরিয়েবলে যাও, আবার ইকুয়েশনে যাও। ইকুয়েশনে গিয়ে আননোন ভেরিয়েবলের পাশে আবার একটা ওই কপি বাটনের পাশে একটা মানে রাইট বাটন ক্লিক করো। আননোন ইকুয়েশনে যাও, ইকুয়েশনে গিয়ে এবার রাইট বাটনটা ক্লিক করো বাম পাশে, না না হ্যাঁ ডান পাশে যাও। এই ডিগ্রি পাইছো? ডিগ্রি অপশনটা পাইছো? তোমাদেরটা দেখাচ্ছি। ডিগ্রি অপশনটাতে এখানে হাইয়েস্ট অর্ডার কত? h স্কয়ার না? এই তোমরা পারো নাই? এই পাইছো? তুমি পাইছো? দেখো ওইদিকে দাও, তোমরা ওখানে থাকো। আর তোমাদেরকে দেখাই দাও ইকুয়েশনে তোমাদের হচ্ছে এই যে প্যাটার্ন আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c, প্যাটার্নটা আছে না? তো তুমি ওই 3 নাম্বারটা সিলেক্ট করো, বুঝছো? আর তোমরা ডিগ্রি কত? 2 সিলেক্ট করো। কেন 2? কেন আনসার আসতেছে না? দেখি, তাহলে আমি ক্যালকুলেশনটা করে দেখি। আচ্ছা, যদি আনসার অনেক বড় আসে তাহলে আমার ইকুয়েশন ক্যালকুলেশনে যাওয়া ভুল হয়ে যাবে। কে এগুলো কত? -3 প্লাস 7, 7 একে 8, 8 8 64, 3 8 24 দুগুণা
24 দুগুণে কত? ও 24 দুগুণে 48, 24 দুগুণে 42 কেমনে হয়? কে বলছে এগুলা? আচ্ছা 48, তাহলে 48 দুগুণে কত আবার? 48 এর নামটা বলো। 96, তাহলে এখানে 96। এবার ঠিক হবে। এবার তোমাদেরকে শিখাচ্ছি, ডিগ্রি দিছো 2, A1 চাচ্ছে, A1 হচ্ছে 20, 20, B1 হচ্ছে -96, আর সি হচ্ছে, দাঁড়াও এখানে ওদের আনসার এখনো ভুল আসতেছে, আমি আবার দেখি। ওকে ওকে ওকে, প্যানিক হইও না। 64, 324 গুণ 48, 9h স্কয়ার প্লাস 5/2। ও আচ্ছা, এই -48 আর -2 আর -50 হয় না? আরে লাস্ট ম্যাথ, লাস্ট ম্যাথ। -48 আর -2 -50, -50 দুগুণ আমার -100। এবার তো আরো সুন্দর, এখানে তাহলে -100। এবার আবার করো, এবার আসবে শিওর। ঠিক আছে, এই তোমরা তাহলে A1 কত? -20। আসবে তো ভাই, ক্যালকুলেশন ভুল করতেছি, লাস্ট ম্যাথ তো। B1 কত? -100, আর C1 কত? না মাইনাস না, এটা প্লাস 125। এইটাতে প্যাটার্ন ঠিক আছে, ঠিক আছে, 5/2 আসছে। এটাতে প্যাটার্ন ঠিক আছে, এখানে মাইনাস না, আবার 125 মাইনাস না। এই যারা যারা এমএস ক্যালকুলেটর ইউজ করছো তাদেরকে বলি, এটাতে সি ওই পাশে নিজে ইউজ করতে হয় না, মানে বরাবর। ওকে, তাহলে আনসার কত আসছে? তাহলে এইচ এর মান হচ্ছে তাহলে 5/2, আর কি বুঝেন না ভাইয়া? আর এইচ এর মানটা যদি এখানে বসাই দেন, তাহলে কে এর মান কত? 3 × 5/2 - 7, দ্যাট মিনস 3 × 5 = 15/2 - 7, মানে 7 × 14, 1/2। তাহলে এইচ কত, কে কত? এই দোনোটা নিচে এখানে বসে দিবা, কারণ এখানে এর মান বসানো আছে, এখানে না। এই দোনোটা নিচে 2 নঙে বসে দিবা। কয় নঙে? 2 নঙে এর মান বসানো আছে না? এই যে কোথায় জানি, এই যে, আচ্ছা 1 নঙে বসে দাও, একদম 1 নঙে সব বসে দাও। কি কি? তাহলে x - h না, h কত বলছো? তাহলে x - 5/2 হোল স্কয়ার, y - k না, 1/2 হোল স্কয়ার, a কত? √10/2, হাফ √10 না, হোল স্কয়ার। ওকে, এরপর এটা যা আসে। ওকে, বুঝছো এটা? শিওর? ধন্যবাদ।